তারা বলছে না 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 না, এখনই আপনারা আবেদন করবেন না, আপনারা আগে বিজেপিকে জেতান, ক্ষমতায় আসার পরে তখন এই বিষয়ে আবেদন শুরু করুন। এটা এই স্বল্প সময়ে দেওয়া যাবে না, অথচ রুলটাকে নিয়ে আসা হলো আর একটা জুমলা, আর একটা মূল এই উদ্বাস্তু বা নমশূদ্র বা মতুয়াদের সামনে এবং দেশবাসীর সামনে ঝুলিয়ে দেওয়া হলো না নিখিল দা? মাথায় লাগানো থাকে না, সামনে ঝুলছে, তো যে এগোচ্ছে যত সেটাও তবে দূরে সরে যায়। শুভ সন্ধ্যা বন্ধুরা, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। বন্ধুরা, আপনারা জানেন যে বিজেপি যখন যখন ক্ষমতায় আসছে তখনই তারা দেশের নাগরিকত্ব, দেশের সংবিধানকে চরম অবমাননা করে জনবিরোধী, সংবিধান বিরোধী এবং গণতন্ত্র বিরোধী সমস্ত আইন পাশ করছে, নতুবা মূল আইনের কিছু সংশোধনী এনে মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলে দিচ্ছে। সিএএ 2019 বা নাগরিকত্ব সংশোধনী আইন এমনই একটি সংবিধান বিরোধী, গণতন্ত্র বিরোধী আইন যার বিরুদ্ধে ভারতের সুপ্রিম কোর্টে 237টি জনস্বার্থ মামলা হয়েছে। প্রায় 4 বছর 3 মাস অতিক্রান্ত হওয়ার পরে গত 11ই মার্চ 2024 এই আইনের একটি রুল এনেছেন এবং নাগরিকত্বের জন্য আবেদন করতে একটি অনলাইন পোর্টাল তারা নিয়ে এসেছেন। অনেকে সঙ্গে সঙ্গে এই অনলাইন পোর্টালে আবেদন করতে গিয়ে হতাশ হয়েছেন, কারণ অনলাইন পোর্টাল কাজ করছে না এবং পরবর্তীকালে বিজেপি মতুয়ারা নেতারা বলছেন যে না, এই নির্বাচনের আগে অনলাইন পোর্টালে আপনারা কেউ আবেদন করবেন না, নির্বাচনের রেজাল্ট এসে গেলে তারপরে আপনারা আবেদন করবেন। আজ এই নিয়ে আলোচনা করতে এসেছেন আমাদের মধ্যে আমাদের বিশিষ্ট মতুয়া নেতা নিখিল কুমার বিশ্বাস। নিখিল দা, ভয়েস অফ বহুজনে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ, আমিও কৃতজ্ঞতা জানাচ্ছি ভয়েস অফ বহুজনকে। আমি নিখিল বাবুর কাছে প্রথম প্রশ্ন করতে চাই, এই আইনটা আসলে কাদের জন্য করা হয়েছে, আর মতুয়ারা কি এই আইনে নাগরিকত্ব পেতে পারে? 2016 সাল থেকে শুরু হয়েছে, ক্যাপ থেকে। তো আজকে 2019 সালে পাস হওয়ার পরে, পাস হয়েছিল একেবারে খুব তড়িঘড়ি করে, যেটাকে বলে বাংলায়, কিন্তু রুল পাস হতে, রুল তৈরি হতে বছরের বেশি লেগে গেল। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এতদিন পর্যন্ত এটা বিশেষ করে নবসূত্র তথা মতুয়াদের নাম করেই বলা হচ্ছিল বেশি করে, তাদের আমরা নাগরিকত্ব দেব। তো তারাও মনে করছিল এটা নাগরিকত্ব দেবে আমাদের, বলছে আমাদের নাগরিকত্বটা প্রয়োজন, তারা মনে করছিল বেশিরভাগ, অধিকাংশ এখনো তাই করে যাচ্ছে। তো তারপরে ভরসা করে বসেছিল বারে বারে মতুয়া নেতারা, একটি বিশেষ রাজনৈতিক দলের অবশ্যই কিছু মানুষ অবশ্যই তারা জেনে বুঝে জিনিসটা বুঝে, নাগরিকত্ব আইনে কি আছে তারা বুঝে এটা তারা আন্দোলনও করছিলেন, প্রচারও করছিলেন। একটি বিশেষ রাজনৈতিক দলের তাদের প্রভাব বেশি এখন, তারা বলছে এই নাগরিকত্ব আইনে আমাদের সব সমস্যার সমাধান হয়ে যায়, তারা বলছে নাগরিকত্ব পাবো। কিন্তু আমি দেখি এটা নাগরিকত্ব পাওয়ার বিষয়ে যে নাগরিকত্ব নামে 2003 সালে যে সমস্যার সৃষ্টি হয়েছে, সেই সমস্যা সমাধানের কথা আমি ভাবছি। তো সেইখানে যদি দেখি, আমরা 2019-এর পরে যে রুল বেরোলো, সেই রুলের নিরিখে আমি যদি দেখি, তাহলে আপনি যেটা বলছিলেন যে আবেদন করতে গিয়ে হতাশ হচ্ছে, তো প্রথমত অনলাইনে আবেদন করার অভিজ্ঞতা আমার বহু মানুষের হয়েছে। তো অনলাইনে যদি যে কোনো একটা ফিল্ডের কোনো তথ্য চাওয়া হচ্ছে, সেই তথ্যটা যদি পূরণ না করা হয়, যদি সেটা না পাওয়া হয়, তাহলে কিন্তু আলটিমেটলি সাবমিট করা যায় না। একদম তাই।
তো এখন মতুয়ারা করতে গিয়ে অনেকে, আজকেও একটা নিউজে দেখলাম কোনো একজন বিশ্বাস নবসূত্রই হবেন, তিনি সাবমিট করতে পারেননি। তাহলে প্রথমতই একেবারেই যদি ফিল আপ না করা যাবে সাবমিট করা যাবে না। তারপরে যদি আইন দেখি, রুল যদি দেখি, তাহলে যে 3টে শিডিউল দেওয়া হচ্ছে, 3টে শিডিউল, ফার্স্ট শিডিউল যেটা শিডিউল 1A, সেই 1A-তে যে ডকুমেন্টসগুলো চাওয়া হয়েছে, 9টা ডকুমেন্টস চাওয়া হয়েছে, সেই ডকুমেন্টসগুলো বাংলাদেশের, আমি খালি বাংলাদেশের ধরছি, পাকিস্তানের আফগানিস্তান যাচ্ছি না, বাংলাদেশের বিষয় যখন নবসদের মধ্যে ওদের তারা বেশিরভাগ প্রভাবিত, সেই বাংলাদেশ উল্লেখ করছে এবং হিন্দু উল্লেখ করবো, অন্য ধর্ম উল্লেখ না করলে চলবে। তাহলে সেইখানে বাংলাদেশের নাগরিকত্ব প্রমাণ হিসেবে 9টা ডকুমেন্টসের কথা বলা হয়েছে। তো 9টা ডকুমেন্টসের 8টা দিতে হবে পাকিস্তান সরকারের বা কোনো সরকারি সংস্থার ইস্যু করা যে এমন কোনো ডকুমেন্টস যেটাকে প্রমাণ করবে তিনি বাংলাদেশের নাগরিক। এবং আরেকটা ডকুমেন্টস যেটা রয়েছে সেটা হচ্ছে ভারতীয় সরকারের দেওয়া, সেটা হচ্ছে যখন কেউ এদেশে প্রবেশ করছেন তখন তিনি জানাবেন আমি অত্যাচারিত, ধর্মীয়ভাবে অত্যাচারিত হয়ে বা ধর্মীয়ভাবে অত্যাচারিত হওয়ার ভয়ে, আমি হিন্দু, অন্য ধর্মের আরো 5টাও হতে পারে, আমি এখানে প্রবেশ করছি, আমাকে আশ্রয় দেওয়া হোক। সেই ক্ষেত্রে যে আমাদের গভর্নমেন্ট অফিসিয়ালস রয়েছে, এফআরও, তারা লং টার্ম ভিসা দিতে পারে। মানে সেই লং টার্ম ভিসা অর্থাৎ ভারতবর্ষে এখানে বসবাস করতে পারেন কিন্তু বৈধভাবে, এবং বসবাস করার একটি নির্দিষ্ট সময় পরে 5 বছর হোক 6 বছর পরে তিনি আবেদন করতে পারবেন নাগরিকত্বের জন্য। ভিসার যে বিষয়টা আপনি বলছেন, যারা ভিসা পাসপোর্ট নিয়ে এখানে প্রবেশ করেছে তাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে লং টার্ম ভিসা দিতে পারে, কিন্তু যে সমস্ত মানুষ ভিসা পাসপোর্ট নিয়ে আসেনি, হয় কাটা তারের তলা দিয়ে এসেছে, না হলে দালাল ধরে পালিয়ে এসেছে, সেই মানুষেরা কি করবে? আমি সেইটাই বলছি যে এই যে 9টা ডকুমেন্টসের কথা বলা হয়েছে, সেই 9টা ডকুমেন্টস, একটা তো এফআরও দিচ্ছেন, সেইটা একটা ডকুমেন্টস হয়ে গেল। এবার যদি এই ডকুমেন্টসের যে কোনো একটা দেওয়া বাধ্যতামূলক, কারণ সেইটা যদি কেউ না দিতে পারেন, যদি কেউ আবেদন যদি করতে চান, তাহলে কিন্তু সাবমিটই করতে পারবেন। তারপরে যে প্রক্রিয়া তার তো প্রশ্নই আসছে না। এখন যাদের এই একটা ডকুমেন্টস নেই, অন্য ডকুমেন্টস, আমি অন্য শিডিউলের কথা বলছি না, সেগুলো একটু অধিকতর সহজ, কিন্তু এইটাই যদি না পারে তাহলে ফার্দার এগোনোই যাবে না। তাহলে যারা এই ডকুমেন্টস যাদের কাছে নেই তাদের তো আবেদনের প্রশ্নই আসে না। এটা একটা দিক, তাদের যারা আবেদন করতে চান, যারা মনে করেন সত্যি আমার নাগরিক আমার দরকার, আমার চাই, কিন্তু তিনি আবেদনই করতে পারবেন না যদি এই ডকুমেন্টস না থাকে। আমি আরেকটা জায়গায় ক্লারিফাই করে আসি, এই যে ঠিক নির্বাচনের আগে সিএআর 2024 অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট রুলটা নিয়ে আসা হলো, কেননা এই মুহূর্তে রুল না আনলে ওই আইনটি নষ্ট হয়ে যায়। ফলে আইনকে বাঁচিয়ে রাখার জন্য এটা একেবারে প্ল্যানফুলি নির্বাচনের ঠিক আগে এত বড় একটা জটিল সূক্ষ্ম বিষয়গুলো যার মধ্যে রয়েছে, এই স্বল্প সময়ের মধ্যে এরা খুব ভালো করে জানে যে এই স্বল্প সময়ের মধ্যে কেউ এই ফর্ম ফিল আপ করতে পারবে না, এবং এই স্বল্প সময়ের মধ্যে নাগরিকত্ব দেবার প্রক্রিয়াটি সম্ভব হবে না। ফলে তারা যে বিষয়টা এখন বলছেন, যে যেহেতু অনেকে হতাশ হয়েছেন নাগরিকত্বের ফর্ম ফিল আপ করতে গিয়ে, তারা বলছে না 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 না, এখনই আপনারা আবেদন করবেন না, আপনারা আগে বিজেপিকে জেতান, ক্ষমতায় আসার পরে তখন এই বিষয়ে আবেদন শুরু করুন। এই যে মহা জটিলতা, এটা কি মনে হচ্ছে না যে পার্লামেন্টে যখন এই আইনটি পাশ হয়, আমরা বলেছিলাম নাগরিকত্বের মূলও ঝুলিয়ে দেওয়া হলো মানুষের সামনে,
এই স্বল্প সময়ে দেওয়া যাবে না, অথচ রুলটাকে নিয়ে আসা হলো। আর একটা জুমলা, আর একটা মূল এই উদ্বাস্তু বা নমশূদ্র বা মতুয়াদের সামনে এবং দেশবাসীর সামনে ঝুলিয়ে দেওয়া হলো না নিখিল দা? আমি এটা একটু শব্দটা একটু পাল্টে দিতে চাই, মূল্য না বলে আমি এটাকে খুঁড়োর কর বলতে চাই। খুঁড়োর কর মাথায় লাগানো থাকে না, সামনে ঝুলছে, তো যে এগোচ্ছে যত, সেটাও তত দূরে সরে যাচ্ছে। সামনে তাহার খাদ্য ঝোলে যার যে রকম রুচি, মন্ডা, মিঠাই, চপ, কাটলেট, খাজা কিংবা লুচি, মন বলে তাই খাবো খাবো, মুখ চলে তাই খেতে, মুখের সঙ্গে খাবার ছোটে পাল্লা দিয়ে মেতে। নাগরিকত্বের জন্য যত এদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো, তোমাদের নাগরিকত্ব আমরা দেব, সেই নাগরিকত্ব পাওয়ার আশায় যে এরা নিজেদের করুণার পাত্র করে ফেলছে নমশূদ্র তথা মতুয়ারা। আমি নিজেও নমশূদ্র এবং মতুয়া পরিবারের সন্তান, আমি নিজেও একজন, সেইটা মনে করি। দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে আমরা আজকে করুণার পাত্র হয়ে গেছি, করুণার পাত্র ফেলা হয়েছে এবং আমরা সেটা মেনে নিচ্ছি। খুঁড়োর কর আমরা যতই ধরতে চাইছি, সেই ছুঁতে আর পারছি না। কিন্তু এটা দেখুন, যেটা একটা পরিকল্পনা, একটা সুদূর প্রসারী পরিকল্পনা, আজকের একদিনের নয়, 100 বছরের পিছনে যাওয়া যেতে পারে। 16 সালে ক্যাব আনা হলো, 2003 সালে এই মানুষগুলো বসবাস করছিল, তারা স্বাভাবিক দাবি নিয়েই বসবাস করছিলেন। তারা তো অবিভক্ত ভারতবর্ষের মানুষ। তো দেশ ভাগ হওয়া যদি বলি, বাংলা ভাগ হওয়া যদি বলি, সেটা হলো নির্দিষ্ট আলোচনার ভিত্তিতে হলো। এবং মুসলমানদের সেই যে দুটো অংশ, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান, সেটা দিয়ে দেওয়া হলো, সেটা আলোচনার ভিত্তিতে রাজনৈতিক সিদ্ধান্ত সেটা। তো সেইখান থেকে যে মানুষ এখানে এসে বসবেন, এটা স্বাভাবিক ছিল। যারা অমুসলমান এটা বসবেন, তো বসার পরে কোনো সমস্যা তো সৃষ্টি হয়নি, তারা নিজের দেশই মনে করেছে। রাষ্ট্র কোনোদিন বলেনি তুমি এখানে নাগরিক নও, স্বাভাবিকভাবেই মেনে নিয়েছে দুটো পক্ষই, রাষ্ট্র মেনে নিয়েছে সেই মানুষগুলো। একটাই তাদের ভুল, যে তারা আবেদন করেনি। তদ্রূপ রাষ্ট্র কোনোদিন বলেনি যে তোমাদের আবেদন করতে হবে আগে, তারপর তুমি নাগরিক অধিকার ভোগ করবে। এর পেছনে অনেকগুলো ফ্যাক্ট আছে, ইতিহাস আছে। সেটা হচ্ছে যে নেহেরু লিয়াকত চুক্তি, এবং সেই চুক্তির পরিপ্রেক্ষিতে যখন বলা হয়েছিল, পার্লামেন্টেই বলা হয়েছিল, এই মানুষগুলো আমাদের মানুষ, আমরা স্বাধীনতা এনজয় করছি, আর সেই মানুষগুলো একটা একটা অদৃশ্য বেড়ার ওপারে যন্ত্রণায় ছটফট করছে। আমাদের মানুষ, সেই মানুষগুলো এখানে যে কোনো মুহূর্তে চলে আসতে পারে। তদ্রূপ সেইভাবেই পাকিস্তানের যারা যেতে চায় তাদের ক্ষেত্রেও নেহেরু লিয়াকত বলছিলেন, যেভাবে এই দেশে আগে নাগরিকত্ব এনজয় করেছে, ঠিক একইভাবে যখন তারা আসবে তখনই তাদের সিলেক্টেড দেশে নাগরিকত্ব এনজয় করতে পারবে। অর্থাৎ বদ্ধমূল ধারণা রয়েছে মানুষগুলোর কাছে, ও দেশটি আমার দেশ, ওই দেশটি আমার দেশ, আমি রাজনৈতিক শিকার হয়েছি, এখন থাকতে পারছি না, আমি তাই আমার দেশে ফিরে যাচ্ছি। এটা হচ্ছে মূল কারণ, এটা হচ্ছে মূল কারণ যে আমার দেশে আমি বসবাস করতে আসছি, আমরা ইন্ডিয়ান অরিজিন, ইন্ডিয়াতেই আমরা বাস করব। তোমরা কাঁটাতারের বেড়া দিয়েছো, তোমরা দেশ ভাগ করেছো। মানে অন্নদা শঙ্কর একটা ছড়া লিখেছিলেন, তেলের শিশি ভাঙলো বলে কুকুর পরে রাগ করো, তোমরা যেসব ধেড়ে খোকা ভারত ভেঙে ভাগ করো, তার বেলা। তো স্বাভাবিক কারণে এই যে মানুষগুলো এখানে বসবাস করছে, সেই মানুষগুলোকে এখানে বসবাস করতে দিতে হবে। কিন্তু অদ্ভুতভাবে আমরা দেখছি এই নাগরিকত্ব নিয়ে যে বিভ্রান্তিটা তৈরি হয়েছে। আমি যখন প্রথম দিকে একেবারে আলোচনা শুরু করেছিলাম 2016 সালে, 2019 সালের এই আইন লাগু হওয়ার পরে, তো আমার কাছে কিছু মানুষ যারা সত্যি সত্যি নাগরিকত্ব পেলে সুবিধা হয়, তারা দাবি জানাচ্ছিলেন, দাদা রুল তৈরি হচ্ছে, রুলটা তৈরি হলে আর কোনো সমস্যা থাকবে না। রুল তো তৈরি হলো নাগরিকত্ব দেওয়ার জন্য, মতুয়ারা নিচ্ছেন না কেন?
মতুয়ারা কেন নিচ্ছেন না? বিজেপি বলবে এই তো দিচ্ছি, নাও। তুমি 2019 আইনটা পড়ে দেখেছ? সে আইনটা থেকে কি আলাদা হতে পারে রুল? রুল কি করে পাল্টাবে? রুল পাল্টাতে পারে? তুমি আজকে মতুয়াদের আবার বোকা বানাচ্ছ তোমাদের রাজনৈতিক স্বার্থের জন্য। রাজনৈতিক স্বার্থের জন্য এগুলো করা হচ্ছে। যেমন এই দলটিও রাজনৈতিক স্বার্থে 2003 সালে সমস্যা সৃষ্টি করলো, 2016 সালে একবার কুড়োর কল ঝোলালো, 19-এ কুড়োর কল ঝুলিয়েছে, এই ইলেকশনের আগে আবার কুড়োর কল ঝোলাচ্ছে একমাত্র রাজনীতি ফয়দা নেওয়ার জন্য। কিন্তু মতুয়ারা নিজেদের করুণার পাত্র করে রাখবে, নিজেদের বোকা প্রতিপন্ন করবে সারা ভারতবর্ষের মানুষের সামনে। এইটা আমার প্রশ্ন। এই রুলের কথা বলে যে আজকে মহিতোষ বৈদ্য উৎফুল্ল হয়ে গেল, মতুয়াদের আবার জেগে উঠেছে যে দেখেছো আমাদের কথা শুনেছে, স্বরাষ্ট্র মন্ত্রক ফোন করেছে মহিতোষ বৈদ্যকে। রুলটা তুমি পড়ে দেখছো, তুমি রুলটাও পড়ে দেখোনি। নাগরিকত্ব আইন যে সংশোধনী আইন 2019 সেটাও তুমি পড়ে দেখোনি। যদি পড়ে দেখতে এই বাক্যে তুমি সন্তুষ্ট হতে না, উল্টে তাকেই প্রশ্ন করতে, ও মশাই তুমি যে আমাকে সান্ত্বনা দিচ্ছ, এই যে আইন তোমরা বানিয়েছো এর আইনে যে সংশোধন করে আনলে রুল যেটা এর থেকে তো আলাদা হতে পারে না। এই প্রশ্ন আমার মহিতোষ বৈদ্য এবং অল ইন্ডিয়া মতীয় মহাসংঘ যারা নেতৃত্ব দিচ্ছে এবং আমাদের মানুষকে বিভ্রান্ত করে আসছে তাদের কাছে, যে আপনারা একটু যে শিক্ষিত, সেই শিক্ষিত জনের যে প্রমাণ, যে বৈশিষ্ট্য সেটা আপনারা রাখুন, আপনারা জেনে বুঝে একটা কথা বলুন। আমি যেটা বারবার বলেছি, আগেও বলেছি, যে আইনটা একটা আইন, একটা অধ্যাদেশ। সেই আইনটা কি করে কার্য করা হবে, অর্থাৎ কাউকে যদি ফাঁসি দেওয়া হয়, ফাঁসির অর্ডারটা অর্ডার, কিন্তু সেই ফাঁসিটা গরুর গোছড় দিয়ে হবে না, ফাঁসি কাটে ওই যে দড়ি দিয়ে হবে, না নাইলনের সুতো দিয়ে হবে, না লোহার তার দিয়ে হবে। এটা হচ্ছে রুল, এটা হচ্ছে রুল। রুল কখনো আইন পাল্টাতে পারে না, অতিক্রম করে যেতে পারে না, আইনকে অতিক্রম করে যেতে পারে না, পাল্টাতে পারে না। তার মানুষগুলো, যে মানুষগুলো যন্ত্রণায় ছটফট করছে, সেই মানুষগুলোকে এত বড় বোকা বানানোর একটা সংগঠনে পরিণত হয়েছে ওই ঠাকুর বাড়ির মতুয়া মহাসংঘ। এটা যন্ত্রণা দিচ্ছে না নিখিল দা? অমিত শাহ একটা ইন্টারভিউ দিয়েছেন। ये स्पेशल एक्ट इसलिए बनाया है कि ये किसी भी वैध डॉक्यूमेंट के बगैर शरण में आए हैं, बॉर्डर क्रॉस कर कर आ गए हैं। ये एप्लीकेशन देश की सभी भाषाओं में है, आपकी भाषा में आप डाउनलोड कर सकते हो, एप्लीकेशन कर सकते हो, और आपकी समय की अनुकूलता से भारत सरकार आपको इंटरव्यू के लिए बुलाएगी और डॉक्यूमेंट की ऑडिट के लिए बुलाएगी। और वो फेस टू फेस इंटरव्यू होगा या फिर? या फेस टू फेस होगा, फेस टू फेस ओरिजिनल डॉक्यूमेंट लेकर आना पड़ेगा। और अगर वो सेकंड जनरेशन रेफ्यूजीज है, मतलब अगर उनके बच्चे हो गए हिंदुस्तान में, 15 अगस्त 1947 से लेकर 31 दिसंबर 2014 तक जो भी आए हैं वो और उनके बच्चों का भारत में स्वागत है। আইনের বিষয়ে কাজ করছেন অমিত শাহ এবং দেশের একটা গুরুত্বপূর্ণ আইন, নাগরিকত্বের বিষয়, সাংবাদিককে বলছেন যে 1948 সালের পরে থেকে 2014 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত যারা ভারতে প্রবেশ করেছে এবং তারা সবাই অবৈধ, তারা কেউ নাগরিক নয়। এই যে সিএএ তে ফর্ম ফিল আপ করবে কি হিসাবে? বিদেশি হিসাবে। তিনটে দেশ থেকে তুমি বলছো, তিনটে দেশ থেকে এসেছে, এই বিদেশি হিসাবেই তো এই ফর্মগুলো ফিল আপ করতে হবে। এই মানুষগুলো এই বিদেশি, হঠাৎ ছিলেন ভারতবাসী, সমস্ত কিছু করছিলেন, আপনি বিদেশি হওয়ার জন্য এই ফর্ম ফিল আপ করবে? কি মনে হয়? একটা যে রুল, তার থেকে আমার একটু জিনিস আমার নজরে এসেছে যেটা খুবই মারাত্মক, যেটা দিতে হবে, আমি সেটা একটু তুলে ধরছি।
এটা হচ্ছে যে 10A তে যেটা বর্ণনা করা হচ্ছে, 10A তে 10A ইনসার্ট করা হচ্ছে, সবগুলো কিন্তু দেখুন পরিবর্তন কোনোটাই হয়নি, বাতিল কোনোটাই হয়নি, খালি ইনসার্ট করা হচ্ছে, যোগ করা হচ্ছে, একদম যোগ করা হচ্ছে। 2000 ক্যার আমরা বলছি ক্যার 19-এর এটা রুল, সেটা তো বলা যাচ্ছে না। 2009-এর যে রুল তার সঙ্গে যোগ করা হচ্ছে 10 যোগ করা হয়েছে, একদম তাই। 10-এ তো 10-এর এতে পয়েন্ট নাম্বার 2-তে 10-এর 1A-তে রয়েছে জি পর্যন্ত, তারপর 2 নম্বর 10A-তে 2 নম্বরে তাতে বলছে এভরি অ্যাপ্লিকেশন মেড বাই দি অ্যাপ্লিক্যান্ট আন্ডার সাব রুল অন শ্যাল হ্যাভ এ ডিক্লারেশন টু দি ইফেক্ট দ্যাট দি সিটিজেনশিপ অফ হিজ কান্ট্রি শ্যাল বি স্ট্যান্ড রিনাউন্সড। তার মানে এই যে আবেদন যিনি করবেন, যিনি করছেন, তাকে বলতে হবে তার দেশের নাগরিকত্ব তিনি ত্যাগ করবেন যদি এই দেশের নাগরিকত্ব পান। যখনও আবেদন করছেন তিনি, তখনও পর্যন্ত তিনি বলছেন তার দেশের নাগরিকত্ব তিনি ত্যাগ করবেন। তার মানে যখন আবেদন করছেন তিনি এই দেশের নাগরিক নন, একদম নন, এই দেশের নাগরিক রয়ে গেছে। ঠিক ঠিক ঠিক। তাহলে এরা যে রুল বলে 2000 কথা বলছে, কারা আবেদন করবে এর জন্য? যারা এখানে নাগরিক হিসেবে বসবাস করছে তারা করবে? খুরের কল ঝুলিয়ে রাখছো মধ্যম সংঘের যারা বড় নেতা, তো মন্ত্রীজন্দি হয়ে গেছো, তো জাতির স্বার্থে তোমরা কুড়ুল মারছো, তুমি একটু ভাবছো না যে মানুষের কত বিপদের মধ্যে তোমরা ফেলছো তোমাদের ব্যক্তিগত স্বার্থে, পারিবারিক স্বার্থে। আবেদন যখন করছে তখন তার দেশের নাগরিকত্ব বাংলাদেশের তিনি নাগরিক, সেই মুহূর্তে তিনি স্বীকার করছেন যে আমি বাংলাদেশের নাগরিক এখনো আছি, সেটা ত্যাগ করব যদি আমি এই দেশের নাগরিকত্ব পাই। আপনি যে বললেন যে তারা নাগরিকই নয়, বিদেশি, তো সেই বিদেশি মানুষটা ভারতের পার্লামেন্টারি যে ডেমোক্রেসি আছে সেই ডেমোক্রেসিতে ইলেকটোরাল রোল প্লে করছে কি করে, মন্ত্রী কি করে হচ্ছে, এমএলএ কি করে হচ্ছে, এর তো এখনই অ্যারেস্ট হওয়া উচিত। শান্তনু ঠাকুর এবং অসীম সরকারের বিদেশি এরা। কদিন আগে আমরা খবর পেলাম যে 3 জনকে নাগরিকত্ব দেওয়া হচ্ছে পুরনো আইনে, কেয়াতে নয়। তার মানে এমন আইন আমাদের দেশে রয়েছে যেটা নাগরিকত্ব দেওয়া যায়। যে 2003 সালে যে নাগরিকত্ব বিল পেশ করেছিলেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, ডেপুটি প্রাইম মিনিস্টার লালকৃষ্ণ আদবানি, তিনি তো পূর্ব পাকিস্তানের মানুষ। তাই। এবং মহারাষ্ট্রে যে নাগরিকত্ব দেওয়া হয়েছে সেটা 1955 সালের নাগরিকত্ব আইন এবং 1909 সালের রুলস অনুযায়ী নাগরিকত্ব দেওয়া হয়েছে। তাহলে তখন আইন ছিল যে আইনে দেওয়া যেত, যেহেতু পার্লামেন্টে যেতে পারলেন, পার্লামেন্টে গিয়ে তিনি এমন একটি আইন আনলেন যেটা ভারতীয় নাগরিক যারা সত্যিকারের স্বাভাবিক দাবিদার সেই বহু সংখ্যক মানুষকে সেই ব্যক্তি বিপদে ফেলে দিলেন। তা বৈমাতৃশীল আচরণে আমি সেটা একটু দেখে নিই। পাকিস্তান এবং আফগানিস্তান থেকে যারা আসছে উল্লেখ করা রয়েছে, ইফ ন্যাশনালিটি অফ এ পার্সন ইজ Afghanistan or Pakistan and the person belongs to minority community, that is Hindus and Sikhs, এটা যে এক্সেমশন দেওয়া আছে সেটা বলা হয়েছে in the respective country and the person entry date in India before 31st December 2009, মানে 2019-এর মধ্যে যারা এসেছে তাদের জন্য অ্যাপ্লিকেবল কি? এটা হচ্ছে জেনারেল অ্যাপ্লিকেশন, যে পাসপোর্ট লাগবে, এলটিপি লাগবে, মা বাবার জন্ম প্রমাণ লাগবে। আর এই যে পাকিস্তান এবং আফগানিস্তানের যে হিন্দু এবং শিখরা এসেছে তাদের জন্য বলছে ইন দ্য পাসপোর্ট পার্টিকুলার পাসপোর্ট কান্ট্রি, মানে যে দেশ থেকে পাসপোর্ট ইস্যু হয়েছে, পাসপোর্ট নাম্বার অ্যান্ড পাসপোর্ট ভ্যালিড আপ টু, মানে যে কোনো ভ্যালিড আছে। এবার ইউ হ্যাভ টু এন্টার ডেট অফ ভিসা ভ্যালিড আপ টু, মানে ভিসা যেটা পেয়েছেন বা এলটিপি সেটা। আরেকটা যেটা কথা যেটা মোস্ট ভাইটাল, you have to enter date of visa valid up to residential permit valid up to, সেখানে বলা রয়েছে মানে তোমাকে ভিসা দিতে হবে, পাসপোর্ট দিতে হবে, রেসিডেন্সিয়াল পারমিট যেগুলো তোমার কাছে আছে সেগুলো দিতে হবে, কিন্তু ব্র্যাকেটে রয়েছে ইট ইজ নট অ্যান ইস্যু, মানে বাংলা করলে দাঁড়া এটা কোনো ব্যাপারই নয়, এরকম বলি না, এটা কোনো ব্যাপারই নয়। ইট ইজ নট এন ইস্যু ইভেন ইফ দি ভিসা অর রেসিডেন্সিয়াল পারমিট হ্যাজ বিন এক্সপায়ার্ড, প্লিজ এন্টার লাস্ট ডে, এন্টার মানে এক্সপায়ারি ডেট
তার মানে এটা দাঁড়ালো যে তোমার থাকে তাও ভালো, না থাকে তাও ভালো। তার মানে এই যে পাকিস্তান এবং আফগানিস্তান যে হিন্দু এবং শিখরা এসেছে তাদের জন্য এইগুলো না চলবে, কিন্তু বাংলাদেশ থেকে বা পূর্ব দিক থেকে যে বাঙালিরা এসেছে তাদের এইগুলো মাস্ট, এগুলো সরকার নিজে তুলে এনেছিলেন। আর আজকে যে কথাগুলো সে বলছে নমশূদ্র হিসাবে উল্লেখ করতে চাই, নমশূদ্র তোমাদের কোথায় গেল সেই ন্যায়পরায়ণতা, কোথায় গেল তোমাদের সেই মানে প্রতিবাদী শক্তি, কোথায় গেল সেই আগুন 2014 সালের ইলেকশনের আগে? তখন আমাদের এখনকার প্রধানমন্ত্রী হননি, তিনি গিয়ে আসামে গিয়ে বক্তৃতা দিয়েছিলেন। অর্জুন নমশূদ্র সে আত্মহত্যা করেছিল ডিভোটার ছিল বলে, যখন দৌড়দৌড়ি করতে গিয়ে তার কথা কেউ শুনছে না, নিজের পুঁজি শেষ হয়ে গেল, তার সামনে আর কোনো কিছু খোলা ছিল না, এমনিতেই গরিব, আত্মহত্যা করে। তিনি গিয়ে বলেছিলেন যে আমরা যদি ক্ষমতা আসি এই অর্জুন নমশূদ্রের মতো আর কাউকে আত্মহত্যা করতে হবে না, কোনো ডিফেকশন এখানে থাকবো না, ভেঙে আমরা গুড়িয়ে দেবো। সে তো নমশূদ্রই ছিল। আজকে নমশূদ্ররা তোমাদের এই কথা মনে থাকে না? তোমাদের পূর্বপুরুষেরা যে কৃষ্টি কালচার তোমাদের জন্য দিয়ে গেছে, সেই সময় তারা হয়তো অতটা শিক্ষিত ছিলেন না, আজকে তোমরা এত শিক্ষিত হয়েছো, তোমরা ভাবছো কি খুড়োর কলের দিকে ছুটে চলেছে। নিখিল দা, আপনারা তো দীর্ঘদিন ধরে আলোচনা করছেন, সংগ্রাম করছেন, নমশূদ্রদের একেবারে ভেতরের গিয়ে কাজ করছেন। কি মনে হয় কোন দিক দিয়ে তাদের পাশে দাঁড়ালে, এই মানুষগুলোর পাশে দাঁড়ালে এই আত্মঘাতী নমশূদ্র এই ভয়ঙ্কর সিএএ থেকে বেরিয়ে আসতে পারবে? অনেক ঝুঁকি আছে এখন, তথাপিও সেই ঝুঁকি মাথায় নিয়েও, সেটা আছে জেনেও এটা করতে হবে নিজের সমাজকে বাঁচানোর জন্য। আমি যদি হরিচাঁদ ঠাকুরের নাম নিই, আমি যদি গুরুচাঁদ ঠাকুরের নাম নিই, আমি যদি বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকরের নাম নিই, তাহলে আমার সমাজের জন্য অবশ্যই ভাবতে হবে। সেই সমাজের জন্য কাজ করতে, জাগ্রত করতে গিয়ে সেই সমাজকে যদি উপরে তুলে আনতে হয়, বিপদের থেকে বের করে আনতে হয়, তার জন্য ব্যক্তিগত ঝুঁকি সেটা যদি আমি না নিতে পারি, তাহলে হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর, ডক্টর বি.আর. আম্বেদকর নাম আমি নিতে পারি না।